আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বন্যা পরবর্তী সময়ে বাচ্চাদের যে সকল রোগশোক খুব বেশি হচ্ছে এবং এগুলোর জন্য আমাদের করণীয় কি। দর্শক, সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জেলায় অনেক বেশি বন্যা কবলিত অনেকগুলো এলাকায় আমরা দেখেছি এবং দেখা যায় অনেকগুলো এলাকা বন্যা কবলিত হয়েছে। হঠাৎ করে অতিবৃষ্টি এবং ভারত থেকে চলে আসা অনেক পানির কারণে বন্যা প্লাবিত অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক আটকা পড়েছেন, অনেকে ওই সময়টাতে একটা দুর্বিষহ সময় পার করেছেন। বন্যা পরবর্তী সময়টাতেও দেখা যাচ্ছে যে অনেক বেশি রোগশোক বেড়ে যাচ্ছে। তার মাঝখানে বাচ্চাদের মধ্যে বেশ কিছু রোগ আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলোকে আমরা যদি দেখি যে বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা বেড়েছে সেই জিনিসটা হচ্ছে ডায়রিয়া। 2 নম্বরে সবচেয়ে আমরা বেশি পাচ্ছি হচ্ছে বাচ্চাদের শ্বাসকষ্টের প্রদাহ এবং নিউমোনিয়া এবং কফ কাশি সহ শ্বাসকষ্ট ইত্যাদি রোগগুলো। পাশাপাশি আমরা পাচ্ছি হচ্ছে বাচ্চাদের স্কিনের যে সমস্যা অথবা চর্মরোগ অনেক বেশি বেড়েছে। বন্যার আগেও চর্মরোগ ছিল, তবে বন্যা পর থেকে দেখা যাচ্ছে চর্মরোগের মাত্রাটা অনেক বেশি বেড়েছে। তো প্রথমে চলে আসি যে ডায়রিয়ার বিষয়টা। ডায়রিয়া এই সময়টাতে কেন হচ্ছে, লক্ষণগুলো কি কি এবং করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। বন্যা পরবর্তী সময়ে দূষিত পানি যেহেতু এই সময়টায় ঘরে শহর সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন দেখা যায় যে পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া সবচেয়ে বেশি হচ্ছে। এমনকি বন্যার যে পানি, সেই পানি যেহেতু টিউবওয়েল সহ অন্যান্য যে নিরাপদ পানি খাওয়ার অথবা পানি পান করার যে সোর্স, সেখানেও যেহেতু পানির সাথে মিশে গেছে বন্যার পানি, সেই জন্য দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে এই পানিগুলো পান করার কারণে বাচ্চাদের প্রচুর ডায়রিয়া হচ্ছে। পাশাপাশি দেখা যায় যখন একটা বাচ্চার রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, তখন দেখা যাচ্ছে যে ওই বাচ্চার সংস্পর্শে যদি আরো বাচ্চা থাকে, তখন ওই বাচ্চারও রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়ে যাচ্ছে। ডায়রিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পাচ্ছি প্রথমে শুরু হচ্ছে বমি দিয়ে এবং পরবর্তী সময়ে বাচ্চার অনেক বেশি পায়খানা হচ্ছে। এমন পায়খানা হচ্ছে দেখা যাচ্ছে যে একদম তরল শাস্তা পানির মতো পায়খানা, যেমন ট্যাপ ছাড়লে যেরকম কলকলে পানি পড়ে এইভাবে করে পায়খানা হচ্ছে এবং সেখানে মলের পরিমাণের তুলনায় পানির পরিমাণটা অনেক বেশি থাকছে এবং দেখা যাচ্ছে অনেক বাচ্চা পায়খানা করতে করতে পানি শূন্য পর্যন্ত হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে যে পরিমাণ পায়খানা সে করছে সেই পরিমাণ স্যালাইন তাকে খাওয়ানো হচ্ছে কিনা, অথবা বাচ্চার শরীরে কোনো পানি শূন্যতার লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি পানি শূন্যতার লক্ষণ দেখা যায় এবং পরিমিত পরিমাণ বাচ্চাকে স্যালাইন খাওয়ানো না যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং বাচ্চা যদি নেতিয়ে পড়ে, তাহলে অবশ্যই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। হয়তো সেক্ষেত্রে বাচ্চাকে স্যালাইন রগের মধ্যে দেওয়া লাগতে পারে অথবা বাচ্চাকে ভর্তি করানো লাগতে পারে। এরপরে চলে আসি বাচ্চাকে বন্যা পরবর্তী সময়ে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে বাচ্চাদের শ্বাসতন্ত্রের ইনফেকশন হওয়া, শ্বাসতন্ত্রের প্রদাহ হওয়া, এই সকল রোগগুলো। বেশিরভাগ রোগী আমাদের কাছে আসছেন জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট। এবং আমরা যখন বাচ্চাগুলোকে দেখি তখন দেখতে পাই যে একটা বড় গ্রুপের বাচ্চার এখন বুকের ভিতরে শু 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 এরকম করে ডাক দিচ্ছে এবং বাচ্চাদের তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। অনেক বাচ্চা বুকের দুধ ঠিক মতো টেনে খেতে পারছে না এবং দেখা যাচ্ছে সাথে অনেক বাচ্চার জ্বর থাকছে এবং কাশি থাকছে। এদের একটা বড় অংশই আসলে ব্রঙ্কিওলাইটিস সাথে সেকেন্ডারি ইনফেকশন রোগে আক্রান্ত হচ্ছে। অনেক বাচ্চা এখান থেকে নিউমোনিয়ায় পরিণত হচ্ছে এবং দেখা যাচ্ছে এই সকল বাচ্চা যদি আপনি এরকম পরিস্থিতিতে আপনার বাচ্চার হয়ে থাকে, তাহলে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। যদি কোনো বাচ্চার এই সময়টাতে সামান্য ঠান্ডা কাশি হয়ে থাকে, ধরেই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সকল বাচ্চাকে আপনি যদি সালবিউটামল সিরাপ দিতে পারেন অথবা কিটোটোফেন জাতীয় সিরাপ দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাকে এই পরিস্থিতি থেকে অনেকটাই বাঁচিয়ে আনা সম্ভব হয়। আর যে বাচ্চাদের নাক জাম কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি নাক ক্লিয়ার রাখা যায় তাহলে দেখা যায় যে বাচ্চাদের ঠান্ডা কাশি অনেকটুকু উপশম করা যায়। 3 নম্বরে আমরা বন্যা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি যে সমস্যায় পড়ছি সেই সমস্যা হচ্ছে যে বাচ্চাদের চর্মরোগগুলো অনেক বেশি বেড়ে গেছে। দূষিত পানি এবং দেখা যাচ্ছে যে ময়লা পানিগুলোর সংস্পর্শে অনেক বেশি দেখা যাচ্ছে যে বাচ্চাদের চর্মরোগগুলো বাড়ছে। পাশাপাশি
অনেক বাচ্চারা বাবা মার সাথে আশ্রয় কেন্দ্রগুলোতে ছিলেন, গাদাগাদি করে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় একসাথে অনেক মানুষ ছিলেন, যার কারণে ছোঁয়াচে যে রোগগুলো সেগুলো দেখা যাচ্ছে সহজে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং বাচ্চাদের মধ্যে স্কিনের যে প্রবলেম এগুলো বেড়ে যাচ্ছে। এর মাঝখানে সবচেয়ে বেশি পাচ্ছি আমরা সেটা হচ্ছে স্ক্যাবিস এবং ইনফেক্টেড স্ক্যাবিস। স্ক্যাবিস রোগটিতে যখন ইনফেকশন হয়ে যায় তখন দেখা যায় যে বাচ্চাদের শরীরে বিভিন্ন জায়গায় পুজের মতো জমে এবং ওই জায়গাটা ব্যথা হয় এবং চুলকায়। আর শুধুমাত্র যদি স্ক্যাবিস থাকে তখন দেখা যায় যে বাচ্চাদের শরীরে দানা দানা ঘামাচির মতো অসংখ্য জায়গায় দানা দানা থাকে, বিশেষ করে হাতের টালুগুলোতে, পায়ের তালুতে এবং দেখা যায় যে নাভিতে এবং বগলে, এই জায়গাগুলোতে খুব বেশি হয়। এবং ছেলে বাবুদের দেখা যায় যে নুনুতে অথবা পুরুষাঙ্গের যে অংশটা সেই অংশটাতেও প্রচুর চুলকানি হয় এবং রাতে প্রচন্ড চুলকায়। এবং এই যে চুলকানিটা সেটা শুধু একজন বাবুর হয় না, ঘরের সব বাচ্চাদেরই হয় এবং ইভেন কি বড়দেরও হয়। তো দেখা যায় যে এটা খুব বেশি বাড়ছে। এটার জন্য প্রথমে আমাদের ইনফেকশনটা কন্ট্রোল করতে হয় এবং পরবর্তীতে স্ক্যাবিসিডাল যে ওষুধ সেগুলো ঘরের সবাইকে নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত আমরা যেটা পাচ্ছি বন্যা পরবর্তী সময়ে সেটা হচ্ছে ইম্পিটাইগো নামক কিছু রোগ। সেই যে স্কিনের ভিতরে আমরা পাচ্ছি বড় বড় ঠোসা ঠোসা পুষ্পূর্ণ অথবা পানিপূর্ণ ঠোঁয়ার মতো হয়ে থাকছে। তখন দেখা যায় যে ওখান থেকে পানি যখন পড়ে ওখান থেকে আরেকটা জায়গায় পানি পড়লে আরেকটা নতুন করে এরকম ঠোসার মতো হয় এবং দেখা যায় এভাবে আস্তে আস্তে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা ইম্পিটাইগোগুলো লক্ষ্য করছি। 3 নম্বরে আমরা বেশি পাচ্ছি সেটা হচ্ছে বন্যা পরবর্তী সময়ে আমরা হ্যান্ড, ফুট, মাউথ ডিজিজ আমরা বেশি পাচ্ছি। এসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের শরীরে ছোট ছোট লালচে ফুসকুড়ির মতো, অনেকটা দেখতে মনে হবে চিকেন পক্সের মতো, সেটা শরীরে স্পেসিফিক 4টা জায়গায় খুব বেশি হয়। সেটা হচ্ছে হাতে, পায়ে, বাচ্চার বাটক অথবা পাছায় এবং ওরাল ক্যাভিটি বা মুখের মধ্যে। এইসব ক্ষেত্রে বাচ্চা দেখা যায় যে মুখ থেকে প্রচুর সিক্রেশন হয়, অনেক লালা ঝরে এবং বাচ্চা কিছু খেতে পারে না, গায়ে হালকা জ্বর থাকে, এই ব্লিস্টারগুলো একটু পেইনফুল হয়, বাচ্চা খুব জ্বালাতন করে এবং দেখা যায় সহজে খেতে চায় না। তো এই সকল রোগগুলো দেখা যাচ্ছে যে বন্যা পরবর্তী সময়টাতে অনেক বাড়ছে। যেহেতু এই রোগটাও ছোঁয়াচে তখন দেখা যায় এই রোগটা এক বাচ্চা থেকে অন্য বাচ্চার মধ্যে সহজে ছড়িয়ে পড়ছে। হ্যান্ড, ফুট, মাউথ ডিজিজ সাধারণত 7 দিন স্থায়ী হয়, এরপরে আপনা আপনি ভালো হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। এরকম কোনো রোগের লক্ষণ অথবা কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করুন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।